প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্ট। দর্শক, আপনারা জানেন মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমরা সমসাময়িক কোনো বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি, হজবরলা ডলারের বাজার। দর্শক, বিষয় থেকে বুঝতে পারছেন যে প্রায় গত 2-2.5 বছর ধরে আমাদের প্রধান যে বিদেশি মুদ্রাটি আমরা আমাদের অর্থনীতিতে আমরা হিসাবে ধরি, সেটি হচ্ছে ইউএস ডলার। ইউএস ডলারের আমরা সবাই এটা জানি যে গত 3-4 দিন আগে বাংলাদেশ ব্যাংক 1 লাফে 60 টাকা বাড়িয়ে 117 টাকা দাম ঠিক করে দিয়েছে। আমি যদি এইভাবে বলি যে 117 টাকার আশেপাশে ডলার বেচা কেনা হবে। আগে বেশ কয়েকটি রেট ছিল, সেই রেট থেকে এখন সিঙ্গেল রেটের দিকে আমরা গেছি বলা যায়, বা বাজারের উপর ছেড়ে দিয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমাদের আজকে পেয়েছি, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। আমার ডানে আছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান, আর আমার বায়ে আছেন ডক্টর হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, এবং তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন কিছুদিন আগেও। আপনাদের দুজনকেই চ্যানেল স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি শুরু করতে চাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমানকে দিয়ে, যে আপনারা তো ডলারের দাম 1 লাফে 60 টাকা বাড়িয়ে দিলেন, সুদের হার বাড়ালেন, আবার মানে নীতি সুদের হারের কথা বলছি, আবার ব্যবসা বাণিজ্যে বা উদ্যোক্তাদের জন্য যে লেন্ডিং, সেই রেটটাও আপনারা ব্যাংকের ওপর ছেড়ে দিয়েছেন। তো সব কিছু মিলে আমি ডলারের জায়গাটায় কনসেন্ট্রেট করতে চাই। এটা কি ইম্প্যাক্ট দেখতে পাচ্ছেন? আজকে একটা ওয়ার্কিং ডে গেল, আচ্ছা, এবং লাস্ট ওয়ার্কিং ডেতে ডলার পাওয়া যাচ্ছিল না, এরকম কিছু পত্রপত্রিকায় খবর আমরা দেখেছি। ওকে, ধন্যবাদ রিজভি। একটা আসলে সমসাময়িক বিষয় আলোচনার জন্য আপনারা নির্ধারণ করেছেন এবং আমাকে এখানে ডাকার জন্য। তো দেখেন, গত 2 বছর ধরেই যদি আমরা বাংলাদেশের অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো চলমান ছিল যদি লক্ষ্য করি, দেখা যাবে যে উচ্চ মূল্যস্ফীতি, চলমান উচ্চ মূল্যস্ফীতি, পাশাপাশি রিজার্ভের কমে যাওয়ার একটা প্রবণতা, এবং রিজার্ভ কমে যাওয়ার প্রবণতার সাথে আসলে রিজার্ভের ফরেন এক্সচেঞ্জের সরবরাহ এবং চাহিদা দুইটার যে গ্যাপ বৃদ্ধি পাওয়ার জন্য হচ্ছিল, অর্থাৎ আমাদের চাহিদার তুলনায় সরবরাহ কম ছিল। ফলে বৈদেশিক মুদ্রা বাজারে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। তার মানে আমাদের এক্সচেঞ্জ রেটের উপর একটা অবমূল্যায়নের একটা চাপ পরিবেশিত হয়, এবং অবমূল্যায়নের চাপকে ট্যাকেল দিতে যেয়ে আমরা কিন্তু রিজার্ভ থেকে সাপোর্ট দিয়ে আমরা চলে আসছিলাম এতদিন। এটাকে কারেক্ট করার জন্য, এটাকে অ্যাড্রেস করার জন্য গত 2 বছরে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক বহু ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা পলিসি রেট কয়েক দফা বাড়িয়েছি, আমরা এক্সচেঞ্জ রেট একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে ডেপ্রিসিয়েট করেছি, পাশাপাশি নানা রকম স্টেপস নিয়েছি, যেমন প্রাইস মনিটরিং, ইম্পোর্টার প্রাইস মনিটরিং, এক্সপোর্টের ডাইভার্সিফিকেশন, এক্সপোর্টের এবং ইনফ্লো যাতে বাড়ে, আউটফ্লো যাতে নিরুৎসাহিত হয়। এত সত্ত্বেও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় আমরা কিন্তু ফলাফল পাচ্ছিলাম না। ফলে আমরা চিন্তা করলাম যে আসলে এক্সচেঞ্জ রেটের এবং ইন্টারেস্ট রেটের এমন কিছু পরিবর্তন দরকার, যেটা করলে আসলে একবারে যাতে আমাদের আর পরবর্তীতে বেশি করতে না হয়। সেই জন্য আমরা আসলে একটা বিগ জাম্প এক্সচেঞ্জ রেটের 110 টাকা থেকে 117 টাকা করার সিদ্ধান্ত নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে 117 কেন? 117টা এসছে, আসলে আমরা মার্কেট অ্যানালাইসিস করে দেখেছি যে কার মার্কেটে প্লাস বেসরকারিভাবে রেমিটেন্স পারচেজ সহ বেসরকারিভাবে যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, 110-এর জায়গায় আমরা দেখলাম যে যদি 117 করা হয় এবং আর আশেপাশে লেনদেনকে আমরা অ্যালাউ করি, তাহলে আমরা মনে হবে যে সরকারি রেট এবং বেসরকারিভাবে যে লেনদেন হচ্ছে, রেট দুইটার মধ্যে খুব একটা তফাৎ থাকবে না। অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ডের আমরা কাছাকাছি, মার্কেট ইকুইলিব্রিয়াম রেটের কাছাকাছি আমরা যেতে পারবো। যদি ওখানে আমরা যেতে পারি, তাহলে এটা বেশ কিছু ইম্প্যাক্ট, বেশ কিছু ফলাফল নিয়ে আসবে। একটা ফলাফলের মধ্যে যেটা হচ্ছে, যেহেতু ইনফ্লোটা অনেক রিওয়ার্ডিং, রেমিটার্স এবং এক্সপোর্টারদের জন্য অনেক রিওয়ার্ডিং, তাহলে রেমিটার্স এবং এক্সপোর্ট যারা আর্ন করে, তাদের আর্নিংটা, তাদের রেমিটেন্সটা আসার ব্যাপারে তারা উৎসাহিত হবে, অর্থাৎ অন্যান্য ইনফ্লোগুলো বৃদ্ধি পাবে। পাশাপাশি
ডলারটা যেহেতু এক্সপেন্সিভ, সেই ক্ষেত্রে ডলারে যারা ডিমান্ড করবে ডিমান্ডটা নিরুৎসাহিত হবে। ফলে সাপ্লাই ডিমান্ডের যে গ্যাপ ছিল, গ্যাপটা কিন্তু কমে আসবে। গ্যাপটা কমে আসলে আমরা আদার যে পলিসি ইনিশিয়েটিভ আরও এক্সিস্টিং চলমান আছে, সেগুলোর সাহায্যে আমরা মনে করি সাপ্লাই ডিমান্ড একটা ব্যালেন্সে আসবে। যখনই ব্যালেন্সে আসবে তখন কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেটের কারণে যে ডলার মানে আমাদের রিজার্ভ কম ছিল, সেই কমার ফ্লোটাকে আমরা ধরে মানে বন্ধ করতে পারবো এবং রিজার্ভকে বৃদ্ধির ব্যাপারে আমরা ইনিশিয়েটিভ নিতে আমরা পারবো। রিজার্ভ নিয়ে আপনার কাছে আসছি। যে পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংক নিল এবং আপনি নিজে স্বীকার করেছেন যে এটা আসলে সেইভাবে কাজে দেয় নাই, যেহেতু আমাদের রিজার্ভের পতনটা আমরা এখনও ঠেকাতে পারি নাই। আমি একটু রিজার্ভ রহমানের কাছে আসি। আপনারা তো ওনারা পলিসি দেন, সেই পলিসির ইম্প্যাক্ট গুড অর ব্যাড সেটা আপনাদের মাধ্যমে আমাদের পর্যন্ত আমরা সুফল পাই কিংবা আমাদের সাফার করতে হয়। তো মূল্যস্ফীতির কথা ডক্টর হাবিবুর রহমান বলেছেন। আপনারা যারা ব্যবসায় আছেন, আপনারা কি সুখবর দর্শকদেরকে দিবেন যে ডলারের অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক দাবি করছে? কতটুকু অ্যাভেলেবেল হলো ডলার? আপনাকে ধন্যবাদ রিজভি ভাই। আমি শুরুতেই বলিনি, আমি অনেক এটা নট এ ডিবেট, বাট অনেক জায়গায় হয়তো আমরা এগ্রি টু ডিসএগ্রি করবো। বাট এগেন মাই রেসপেক্ট ফর দি অনারেবল ডেপুটি গভর্নর নোজ নো বাউন্ডস। আমার অনেক সৌভাগ্য হয়েছে ওনার সাথে একাধিকবার বিভিন্ন পলিসি লেভেলে আলোচনা করা, কাজ করা। পলিসি আমরা দিই না, আমরা পলিসি রেকমেন্ডেশন যখন তৈরি হয় কোনো মন্ত্রণালয় বা কোনো কেন্দ্রীয় ব্যাংক থেকে, সেখানে আমরা বেসরকারি খাতকে ডাকা হয়, তাদের মতামত নেওয়া হয়, সেখানে আমরা আমাদের রেকমেন্ডেশন দিই। আমরা বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন, আমি যখনই কোনো পদবিতে ছিলাম আমরা দিয়েছি, সেগুলো বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে। একটা মেজর যেটা রেকমেন্ডেশন, আই উড লাইক টু পার্সোনালি টেক ক্রেডিট। আমাদের বর্তমান গভর্নর সাহেব যখন জয়েন করলেন তার 2 সপ্তাহ পরে ওনার সাথে আমি দেখা করলাম। সেই মিটিংয়ে আমাদের ডেপুটি গভর্নর মহোদয় ছিলেন। আমি ওনাকে বললাম যে আমাদের জন্য এখন কারেন্সি সোয়াপটা ফরজ। এটা জুলাই 2022-এর কথা, এটা করতে হবে। গভর্নর সাহেব কিন্তু বলেছিলেন তখন যেটাতে আমাদের খুব একটা লাভ হবে না। আজকে বাংলাদেশ ব্যাংক বলছে আমাদের $235 মিলিয়ন সাশ্রয় হয়েছে ইন্ডিয়ার সাথে ট্রেড করে। $235 মিলিয়ন বাংলাদেশের মতো একটি ইকোনমির জন্য এটা বাট স্টিল একটা কথা আছে, বেগার্স ক্যান বি চুজার্স। সো মাই পয়েন্ট ইজ $235 মিলিয়ন রাইট নাও বাংলাদেশের জন্য অনেক টাকা। তার সাথে আমি আবার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে আমরা $20 বিলিয়ন ইম্পোর্ট করি চায়না থেকে, মাত্র $1 বিলিয়নের একটু কম আমরা এক্সপোর্ট করি চায়নায়। এই $1 বিলিয়নটা তো আমি সাশ্রয় করতে পারি আমরা যদি কারেন্সি সোয়াপে যাই। এখানে আমার যেটা ব্যর্থতা, আমার বলতে আমি দেশ, বেসরকারি খাত, সরকার কারেন্সি সোয়াপে একটু ইন্টারাপ্ট করি। আমরা তো জানি যে চীনের সঙ্গে প্রথম এই উদ্যোগটা নিয়েছিল, আপনাদেরকে নাকি চাইনিজ কারেন্সিতে ব্যবসা করার অনুমতিও আছে, সুযোগ সুবিধাও আছে। কারেন্সি সোয়াপ ফুল ফ্লেজে চায়নার সাথে এখনো হচ্ছে না, ইন্ডিয়ার সাথে তো শুরু হয়েছে। সেটা তো বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী $235 মিলিয়ন আমাদের সেভ হয়েছে। আরও ভবিষ্যতে এটা বাড়বে, এটা সো ফার, এবং ইট স্টার্টেড ভেরি রিসেন্টলি। ভেরি রিসেন্টলি যদি 235 হয়ে থাকে, আমি তো 5 বছরে মনে হয় $2.5 বিলিয়ন কেন, আমি $20 বিলিয়ন সেভ করতে পারি। ইউ নেভার নো। এইটা গেল একটা। আরেকটা হলো যে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে, আমরা খালি কাগজে কলমে বলি আমরা মুক্ত বাজার অর্থনীতি। আমরা কি আসলে সম্পূর্ণ মুক্ত বাজার অর্থনীতি, নাকি আমাদের কোনো কোনো জায়গায় কিছু কিছুভাবে কন্ট্রোল করা হয়? এখন হ্যাঁ, আমি যদি বলি যে আপনি পাকিস্তানের এক্সাম্পল ফলো করে ডলারকে ওপেন করে দেন, তাহলে 290 টাকা চলে গেছে, 290 রুপি ডলারে চলে গেছে। সেটা কিন্তু আবার 220 টাকা নেমে এসছে। লেট দ্য মার্কেট ডিসাইড হোয়াট ডলার ইজ গোয়িং টু বি। হ্যাঁ, সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষতি হবে, কেউ না কেউ তো দায়ভার নিতে হবে। আমরা সবাই মানে সাধারণ ভোক্তা যারা, ব্যবসায়ী যারা, সরকার বলেন, সবাই দায়ভার নেব। কিন্তু একটা জায়গায় আমরা দুর্নীতির দায়ভার নেব না। যারা দুর্নীতি করেনি তারা দুর্নীতির দায়ভার নেবে না। এখানে দুর্নীতি হ্যাজ আ হিউজ প্লেস টু প্লে, বাট সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্ট। এই মুহূর্তে আমাদেরকে সাশ্রয়ী, একটু বছর 2 আগে কিন্তু আমাদেরকে সাশ্রয়ী হতে বলা হয়েছিল, সেটা আবার উইথড্র করে দেওয়া হয়েছে। আমি মনে করি বাংলাদেশ ওয়াজ নট রেডি টু উইথড্র দ্যাট। লেটস গো ব্যাক টু দ্যাট পজিশন এগেন। আমার লাক্সারি আইটেমস এই মুহূর্তে খুব একটা জরুরি না। লাক্সারি আইটেম বলতে অনেক কিছু আমাদের ক্যাটাগরিক্যালি লাক্সারি আইটেম যে পড়ে যায়, সেগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে কী কী পড়বে। এই মুহূর্তে আমার একটা ধারণা যে বাংলাদেশে যদি একটা রোলস রয়েস কম আসে, খুব একটা ক্ষতি আমাদের অর্থনীতির হবে না।
এখন আপনি চিন্তা করছেন যে একটা রোলস রয়েসের দাম কত, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, হোক না, আপনি প্রত্যেকটা জায়গা থেকেই সাশ্রয়ী হতে হবে। এই মুহূর্তে আমার মনে হয় না যে ওই যে পার্টেক্স বানায়, মাম পানি, কোক বানায়, কিনলি, তারপরে ট্রান্সকম বানায়, অ্যাকোয়াফিনা, এগুলোর মধ্যে আমার মনে হয় না বিষ আছে। হাজার হাজার লাখে লাখে মানুষ খায়, আমার আভিয়ান, ফিজি না খেলেও চলবে এখন। আপাতত এগুলো বন্ধ রাখি আমরা। আমি যেগুলা দিয়ে আমার মানে ইন্ডাস্ট্রির কোনো কিছু আসে যায় না, বা আমার ভোক্তাদের কোনো কিছু আসে যায় না, এগুলো আমরা বন্ধ রাখতে পারি না এখন। আপনি বলছেন আপনি তো এখানে $5 মিলিয়ন, $10 মিলিয়ন হিসাব, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আমি এরকম লম্বা লিস্ট বানিয়ে দিতে পারি আপনি কোন কোন জায়গা থেকে সাশ্রয়ী হবেন। কারেন্সি সোয়াপ থেকে আপনি কিন্তু সাশ্রয়ী করছেন। আপনি লাক্সারি আইটেম আপাতত 6 মাসের জন্য বন্ধ রাখেন, দেখেন কী হয়। এবং আপনি যে ডলারের ডিভ্যালুয়েশন করছেন, অবশ্যই করবেন। বাংলাদেশে বাজারে এখন চাহিদা হয়ে গেছে, এখন বাংলাদেশের টাকার মান কমে গেছে, অবশ্যই করবে। আমি কিন্তু এখানে ব্যবসায়ীরা, অনেক ব্যবসায়ীরা, বেশিরভাগ সিংহভাগ ব্যবসায়ীরা কিন্তু এটার বিরুদ্ধে। কেন ডিভ্যালুয়েশন করছে? আমি এখানে কোনো মানে সাংগঠনিক মানে পদে আসি না, আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি আপনাকে, যে বাজার যদি বলে ডলারের দাম 117 টাকা, তো কেন হবে না? বাজার যদি বলে 125 টাকা, কেন হবে না? একটা সময় ছিল, কারেক্ট মি ইফ আই এম রং, আমরা যখন 85-86 টাকা ডলার ছিল, তখন দ্য রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট অফ বাংলাদেশ ব্যাংক ওয়াজ 124.5। দিস ওয়াজ লেস দেন 3 ইয়ার্স অ্যাগো। আজকে যদি 117 টাকা হয়, তাহলে রিয়েল এফেক্টিভ রেটটা কোথায় গিয়ে দাঁড়াবে? ইটস এ ফ্রি মার্কেট ইকোনমি, ইকোনমি ঠেকছে। এখন আপনি মূল প্রবলেমে যেতে চাচ্ছেন যে কেন হচ্ছে, মূল প্রবলেমে আমরা যাবই না। এখন আমাকে এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে হবে। কিছুদিন আগে পত্রিকায় হেডলাইন দেখলাম 27,000 মেগাওয়াট উৎপাদন হয়েছে। কোথায়? তাহলে 6 ঘন্টা বিদ্যুৎ নাই কেন? এখানে ইনএফিসিয়েন্সি। এই ইনএফিসিয়েন্সির দায়ভারটা ভোক্তারা নিবে না। আপনি 81% of the subsidies that the Bangladesh government gives to the power sector, 81% of that goes to capacity payment. ক্যাপাসিটি পেমেন্টের বিপক্ষে না আমি, ভুল বুঝবেন না আমাকে। এর মধ্যে বেশিরভাগ ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সরকারি পাওয়ার প্ল্যান্ট। এটা তো কিন্তু আমি যে প্রশ্নটি আপনার কাছে আবার আসতে চাচ্ছি, আপনারা ডলার পাচ্ছেন কিনা যে প্রাইসে পাওয়ার কথা? আমি ডক্টর হাবিবুর রহমানের কাছ থেকে আবার ফিরবো। আমি জাস্ট এক সেকেন্ডে আপনাকে এটা বলে দিচ্ছি। আমরা যেই প্রাইসে পাওয়ার কথা, বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম আছে যে ইউনিফর্ম রেটে প্রত্যেকটা ব্যাংকে ডলারের ট্রেডটা হবে, সেটা হয় না। সেটা আপনারা সবাই জানেন। এখন এটা একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। মানে আমি এখন ভাত খেতে হবে, চালের কেজি কত এটা আমার ফ্যাক্টর না। আমি ডলার যেখানে পাবো, আমি কার্ব মার্কেটে পাবো, আমি কার্ব মার্কেট থেকে আমি নিজে ব্যবসায়ী, আমি ডলার কিনছি, আমি ব্যাংকের থেকে ডলার কিনছি, আমি আমার যেখান থেকে, কারণ আমার পেমেন্টটা করতে হবে, আমার পেমেন্ট তো বন্ধ নেই, বা আমার ইন্টারেস্ট পেমেন্টস বা আমার ব্যাংকিং যেগুলো আছে, আমার যে বেসিক রিকোয়ারমেন্টস, যে একটা ন্যূনতম রেভিনিউ আমাকে অর্জন করতে হবে আমার এই পেমেন্টগুলো করার জন্য, তখন কিন্তু আমরা কেউ ডলারের দাম দেখি না। এবং বাজারে যারা রপ্তানিকারক তারাও কিন্তু সেই দাম দেখছে না। আপনি যে মার্কেটে নির্ধারণ করা আছে তার থেকে কমে বেশি, কমে তো নাই অবভিয়াসলি, বেশি তো অনেক বেশি হচ্ছে। আমি আবার আপনার কাছে আসি, ডক্টর হাবিবুর রহমান। এই যে প্রায় করোনার পর থেকে আমরা যে ব্যয় সাশ্রয়ী বিভিন্ন পদক্ষেপের মধ্যে ছিলাম, আমদানি নিয়ন্ত্রণ করলাম, তারপরে নানা ধরনের আমরা যে সিদ্ধান্তগুলো বাংলাদেশ ব্যাংক থেকে পেলাম, আসলে এটার কাজ করছে না কেন? কি মনে হয় আপনার? ওকে, আমি মনে হয় কাজ করছে না বলতে চাচ্ছি না, কাজ করছে, কাঙ্ক্ষিত মাত্রায় করছে না। আমরা যে পলিসি নিয়েছি, পলিসি হয়তো যে ট্রান্সমিশনটা যেই মাত্রায় হওয়া দরকার সেই মাত্রায় হয়তো হয়নি। কাজ হয়েছে, অবশ্যই হয়েছে। কারণ দেখেন, রিজার্ভের যে পতন যেটা যে মাত্রায় হতে যাচ্ছিল গত 3 মাস বা গত 6 মাস, দেখেন আমরা অনেকটাই অ্যারেস্ট করতে পেরেছি। যেমন $20 বিলিয়ন গত 3 মাস ধরে আমরা $20 বিলিয়ন আশেপাশে আছি। তার মানে ইরোশনটা অ্যারেস্টেড হয়েছে, বাট স্টপ হয় নাই। হ্যাঁ, তো আমরা স্টপ করতে চাচ্ছি। আরেকটা যেটা রেটের ব্যাপারে, যে ভিন্ন ভিন্ন রেট ভিন্ন ভিন্ন ব্যাংক করে থাকে। দেখুন, একটা কম্পিটিটিভ মার্কেটে এটা শুধু এক্সচেঞ্জ রেট বা ডলারের ব্যাপার না। আপনি মাছের বাজারে যান বা চালের বাজারে যান, গিয়ে যে কোনো একটা ব্র্যান্ডের চালের হিসাব করেন। এই চালের যখন ধরেন মিনিকেট চালের একটা বাজার দর উঠে, মিনিকেট চালও কিন্তু আপনি সব বিক্রেতা এক দামে বিক্রি করে না। সো যত কম্পিটিশন আসবে, আমরা কিন্তু বলে দিয়েছি 117 টাকা হচ্ছে আমাদের ক্রাউলিং প্যাক মিড রেট। এই মিড রেটের আশেপাশে এনি ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ আর এনি ইন্ডিভিজুয়াল ব্যাংক ক্যান সেট দ্য প্রাইস। এখন প্রাইসটা কখন কম্পিটিটিভ হবে? যখন ধরেন আমি একটা ডলার আমি বিক্রি করব, ডলার বিক্রি করতে যায় আমি যদি 122 টাকা চাই, পাশে আর একটা ব্যাংক যদি 120 টাকা বিক্রি করে, তাহলে আমার কাছে আসবে?
স্বভাবতই ওই কম্পিটিশনেই নিয়ে যাবে কোথায় দামটা হবে। না, কিন্তু So- 110 টাকার আমল থেকে যদি শুরু করি, জি। সেই থেকে আজকে 117-র আশেপাশে কলিং পেজ আচ্ছা। যেটা বলছেন, মানে এই রেটের ধারে পাশে তো ব্যবসায়ীরা কিনতে পারেন না, ব্যাংক থেকেও পারেন না, বাইরে থেকে তো নয়ই। এই বিষয়টা তো আমরা সবাই জানি। আচ্ছা। রিজন রহমান আচ্ছা, এই বিষয়টা বলি। আমাদের যখন 110 টাকা ছিল এক্সচেঞ্জ রেট, তখন বাইরে বলা হতো যে আমরা 117 টাকা 116 টাকায় কিনি। এখন আমরা 117 টাকার আশেপাশে করলাম, এখন বলা হচ্ছে কিনতে পারি না। তাহলে কি দাঁড়ালো? আমরা কি কার মার্কেটের পিছনে পিছনে দৌড়াবো? তা না, এভিডেন্স দিয়ে কথা বলতে হবে। আমরা যে 117 টাকায় আসলাম, আমরা কিন্তু চোখ বন্ধ করে আসি নাই। এটার পিছনে স্টাডি আছে, এটার পিছনে লিটারেচার আছে। আমরা রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট অ্যানালাইসিস থেকে শুরু করে যত ফান্ডামেন্টাল আছে, ইভেন আইএমএফের কিছু স্টাডি আছে, ওগুলো আমরা দেখেছি। স্টাডির রিপ্রেজেন্টেশনে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে 117 টাকা যদি হয় এবং এর আশেপাশে কম হোক বেশি হোক, আশেপাশে যদি ব্যাঙ্কগুলো ট্রেড করে, তাহলে এটা অনেকটাই মার্কেটের যে অফিসিয়াল রেটের বাইরে যে রেটটা আছে সেই রেটটাকে রিপ্রেজেন্ট করবে। যদি তাই করে, আমরা কিন্তু ওখানেই যেতে চেষ্টা করেছি এবং আমরা অবজার্ভ করবো, আমরা তো 117-ই যে থেমে আছি তা কিন্তু নয়, এটা কমতেও পারে। যদি দেখি যে বাজারে সরবরাহ বেড়েছে Right. এবং বাজারে ইন্টারব্যাংকের রেটটা আমরা ফলো করছি, এবং গত 9 তারিখ থেকে কিন্তু ইন্টারব্যাংকের স্পট রেট দিন 2বার আমরা রেকর্ড করছি, এবং ইন্টারব্যাংকের ট্রেডে ব্যাংক টু ব্যাংক, ব্যাংক টু কাস্টমার, সেই ট্রেডের রেটগুলো আমরা রেকর্ড করে দেখব এটা কোথায় স্টে করছে। এবং সেই দিকে আমাদের এটা প্যাক, ক্রলিং প্যাক মানে হচ্ছে ইট উইল মুভ ডিপেন্ডিং অন দ্য মার্কেট সিচুয়েশন। সো আমরা আসলে আলটিমেটলি মার্কেটকেই প্লে করার জন্য, রুল প্লে করার জন্য জায়গা করে দিয়েছি। Okay, এবং এটা ইন্টারিম ব্যবস্থা, এই ইন্টারিম ব্যবস্থা যখন ইফেক্টিভলি কার্যকর হবে, আমরা কিন্তু ওপেন করে দিব। দেয়ার উইল বি নো রেট ফ্রম বাংলাদেশ। অনেক ধন্যবাদ আপনাকে, রিজন রহমান। আপনি দুর্নীতির কথা একটু বলছিলেন যে দুর্নীতির দায় আমরা নিব না, বিষয়টা এই ডলারের সঙ্গে কিভাবে জড়িত? আমি যখন আওয়ামী লীগ সরকার যখন 2008-এর পরে 9 যখন ক্ষমতা আসে, এরপরে আমি তার বছর 2-1 পরে না 3-1 পরে আমরা 16% ব্যাংক থেকে লোন নিয়েছি। তখন ইকোনমির জন্য সেটা জাস্টিফাইড ছিল, কারণ আমি ভালো ব্যবসা করেছি, মুনাফা করেছি, আমি আমার ঋণ পরিশোধ করেছি। ওই সরকারই আমাকে কিছুদিন আগে 9%-এর লোন দিয়েছে। কিন্তু ওই সরকারে যখন 9%-এর লোন ওভারনাইট 14% হয়ে যায়, এটা তো এটার সাথে আসলে ইনফ্লেশনের, হ্যাঁ আপনি বলবেন যে এটা ইনফ্লেশনের সাথে একটা সামঞ্জস্য থাকতে পারে, কিন্তু ব্যাংকিং সেক্টরে তো একটা ক্রাইসিস চলছে, যেটার মূল হোতা হচ্ছে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। এটা হচ্ছে, এবং আমরা সারা জীবন ব্যাংকারদের থেকে শুনে আসি যে এত কাগজপত্র দিতে হয় বাংলাদেশ ব্যাংকে, এত জবাবদিহিতা। এরপরেও আমরা প্রতিদিন হেডলাইনে আপনাদের এসব খবর কেন শুনি না? হাস্যকর খবর, ক্রেডিট কার্ডে 70 কোটি টাকা, বা ব্যক্তির নামে 3-3.5 কোটি টাকা, বা অমুকের নামে আপনার। শুভেচ্ছা সহ শেষ করছি। আপনাদের আবারও কথা হবে এই অনুষ্ঠানে, সে অবধি ভালো থাকবেন।